পুরানো দিকের অনেকেই জানেন যে আমাদের চেম্বার বেলঘরিয়াতে ছিল, আমরা জায়গাটা পরিবর্তন করেছি, কারণ ওখানে কতগুলো অসুবিধা ছিল। ছোটো জায়গা, ঘরের ভিতরে 10 জন 15 জন লোক বসতে পারতো, বাইরে লোক ছড়াছড়ি করতো। আমি পাশে একটা ঘর কিনেছিলাম বসার জন্যে, তাছাড়া সেখানেও ধরতো না, রাস্তা এদিক ওদিক ছড়াছড়ি হতো। আর কিছু লোকজন আছে যারা ডিসিপ্লিন মেনটেন করতো না, ওই ফ্ল্যাট বাড়ির গেটের সামনে বসে মুড়ি খাচ্ছে, ওখানে কাগজ ফেলছে, ওখানে প্লাস্টিক ফেলছে, ওখানে নোংরা করছে। এই নিয়ে আমাদের ফ্ল্যাটের লোক, পাড়ার লোকের সাথে অশান্তি চলছিল। সেই অশান্তি করতে করতে ওরা একটা প্ল্যান করে আমাদের বলে এখানে করতে দেবো না। আর তাছাড়া আরও কিছু সেন্সিটিভ কথাবার্তা যেগুলো বলা শোভনীয় নয়, বাইরের লোক আসছে, বাংলাদেশের ওখানকার লোক আসছে, এইসব অন্য ধরনের লোক আসছে, এসব করে নানান রকমভাবে ইস্যু করলো, একটা হয়ে গেল। এখন আমি কোর্ট কাছারি করে কতবার করব? ভোট তো ডাক্তারখানা বন্ধ করতে পারমিশন দেবে না, আবার খুলবো, আবার ঢুকবো, রেডি হয়ে গেছিলাম। এর মধ্যে আমি ভেবেছিলাম যে পৃথিবীটা অনেক বড় জায়গা, এইসব বাজে ছোটো লোকদের সাথে, নোংরা লোকদের সাথে রাত দিন চেঁচামেচি গণ্ডগোল না করে গাড়ি ঢুকতে গেলে বাধার সৃষ্টি করবে। এখন থেকে আসি 3-4টে গাড়ি পাস করা আছে, অথচ রোগীদের গাড়ি গেলে নানা নাটক আরম্ভ করছে। কিন্তু লোক হিংসা সর্বত্র যা আছে, তো সেই জন্য আমরা বড় জায়গার খোঁজ পেয়ে এখানে চলে এলাম, যে একসাথে অনেক লোক বসতে পারবে, তাই এখানে চলে এসেছি। কিন্তু ওখানে যে অসুবিধা হচ্ছিল, সেই অসুবিধাটা এখানেও হচ্ছিল, সেটা সবাইকে একটু খেয়াল রাখতে হবে। ওখানে 3টে অসুবিধা মেন হচ্ছিল: রোগীদের অসুবিধা, আমার অসুবিধা, পাড়ার লোকের অসুবিধা। রোগীদের অসুবিধা কি? এই যে এত লোক সব বাড়ি ফিরবে, তারা আমি যদি বাড়ি ফিরতে সুন্দরবনে যাব, বাঁকুড়ায় যাব, জঙ্গলমহলে যাব, আমি দেখাতে পারবো কি না, কখন বাড়ি ফিরবো? এই জন্য ভোর থেকে লোকে আসে, কষ্ট করে আসে, 4টে আসছে, 5টে আছে, 6টে আছে, শীতের দিনে, বর্ষার দিনে কষ্টের শেষ নেই। এসে ওইখানে ঘুরছে, বাথরুম পায়খানা তখন চেম্বার খোলা হয়নি, কোথায় যাবে? সমস্যা। এই মানুষের দুঃখ কষ্টগুলো যাতে দূর হয়, এই ভোরবেলা লাইন না দিতে হয়, পাড়াপড়শির অসুবিধা না হয়, আমাদেরও ডিস্টার্ব না হয়, তার জন্য আমি একটা সিস্টেম চালু করেছিলাম যে পরপর নাম ডেট বাই বলে দেবো, ডেটে 50-60 জন করে আসবে, তাতে ওই ভোরবেলা দৌড়দৌড়ি করতে হবে না। এখান থেকে ডেট বলে দেবো, আপনাকে দেখে দিলাম, আপনার 2 মাস পরে এপ্রিল মাসের 5 তারিখে আসুন, কী বারে সুবিধা হবে সেই বারে আসুন। এরকম করছিলাম আমরা, এখন আর করছি না। কেন করছি না সেটাও বলছি। আমরা কেউ বলছিল আমার চাকরি করি, আমার রবিবারের সুবিধা, তাকে রবিবারেই দিচ্ছিলাম। তো 50-60 জন করে আমরা, আর যারা জানে না তাদেরকে আমরা বলছিলাম তোমরা জেনে যাও, এবার থেকে এই সিস্টেমে এসো, তাহলে সবার সুবিধা হবে। তোমাদের ওই ভোরবেলা এসে লাইন দিতে হবে না, আর পাড়া পরিপক্ষে অসুবিধা হবে না। আমাদেরও একটা লিমিটেড রোগী থাকবে, রাত 12টা-1টা বাজবে না। কিন্তু সেই সকালবেলা যারা আসছে, না জেনেই আসছে, সেই সংখ্যা কিছুতেই কমছে না, আমি কমাতে পারছি না। তার মানে তাহলে আমার সেই উল্টো ব্যাপারটা দাঁড়িয়ে যাচ্ছে। আমার সেই 50 জনের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, এই যে 7 তারিখে দেওয়া আছে, ধরুন 52 জন ছিল, এর মধ্যে আবার কিছু ঢোকাতে হয়েছে, কিছু ঢোকাতে হয়। কেন ঢোকাতে হয়? এমার্জেন্সি, হাত পা ধরদের কান্নাকাটি করছে, আমার বাবার স্ট্রোক হয়েছে, ডাক্তারবাবু আমি তো দেরি করতে পারবো না। একজন পুলিশ অফিসার, সে হয়তো কোনো ব্যাপারে আমাকে একটু সাহায্য করেছিল, আজকে সে আমাকে সাহায্য করলো, সে একটা রুগী পাঠাবে, তাকে আমি না বলবো? এই বাড়ির মালিক যে, সে যদি বলে ডাক্তার 2টো রোগী আজকে দেখতে হবে, তাকে তো না করবো? পাড়ার কাউন্সিলর যদি বলে, তাহলে এইভাবে 10-20টা হয়ে যায়। তা সেগুলো কিছু করেন নেই, তাহলে 50 আর 20-70 জন হয়ে যাচ্ছে। আবার সকালে লোক দেখাচ্ছে, দেখুন এই যে সকালের লিস্টেই, সকালে যারা আসে আমরা এসে যাচ্ছে, আমরা প্রথমে তার চালু করিনি, বন্ধ রেখেছিলাম, তাও এসে যাচ্ছে বলে একটা কাগজ দিয়ে রাখছি, এতে এখানে এসে গেছে 70-80 জন, তাহলে সে 150 জন হয়ে যাচ্ছে, তাহলে সেই সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। তো এই যদি সমস্যা দাঁড়ায়, সকালে যদি বন্ধ না করে, তাহলে আমাদের এই সিস্টেমটা বন্ধ করতে হবে। তাহলে আমরা বলে দিতে পারবো যে 60 জন বা 70 জন দেখবো, তারপর আর পারবো না। কারণ এখন তো এইটাও বন্ধ হচ্ছে না, ওখানেও আমরা নাম নিচ্ছি। তাহলে এখানে আগের থেকে নাম নেওয়া থাকছে, লাইন দিয়ে নাম নেওয়া আছে, দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সব নাম নেওয়া আছে। তাহলে আমাদের যাদের নেওয়া আছে তাদের তো আমরা ফেরাতে পারবো না, তাহলে তো তাদের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়ে গেছি। তাহলে এখানে 60-70 জন থাকে, আর রোজ সকালে যদি 60-70 জন আসে, তাহলে রাত্রে 1টা-1.5টা বয়স হচ্ছে, আমাদের পক্ষে তো অসুবিধা, 12:30-1টা। আর যেহেতু অন্য জায়গায় চেম্বার, আগে আমার বাড়ি, আমি উপরে থাকতাম ওই বাড়িতে, কোনো অসুবিধা হতো না আমার পক্ষে। কিন্তু এখন তো আমার পক্ষে অসুবিধা, এখান থেকে যেতে হবে, ড্রাইভার রাখতে হয়েছে। তো ড্রাইভাররাও তো রাত্রে 1টা-1টা পর্যন্ত কে থাকবে, সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে। ফলে আমরা এই সিস্টেম বাতিল করছি আবার। তার থেকে বাবা সকালে যেমন আসো, ও বন্ধে যখন হচ্ছে না, তাহলে আমরা ওই বলে দেবো 60 জন 70 জন আমাদের যে ক্যাপাসিটি আছে তাই দেখবো, তারপরে আর নাম নেবো না।
হুড়োহুড়ি পড়বে, ঠাড়াঠুড়ি পড়বে, সকাল থেকে নাম লেখানো, পাড়ার ছেলেরা 2 পয়সা করে খাবে, আবার বলবো আমি লিখিয়ে দিচ্ছি, এইসব হবে, আমরা জানবো, কিন্তু কিছু করার নেই। তাহলে আমরা যদি এইভাবে দুটো জায়গায় 150 লোকের দেখে পারবো না। তাহলে এটা ভালো ছিল, কিন্তু সকালে আসা লোক, এখন সকালের লোকদেরকে ঘাট ধরে বের করতে পারবো আমরা? এই যে এইগুলো তো সব সকালে, কী করবো? আমরা কি বাউন্সার রাখবো, পিটিয়ে বের করবে? আমরা কি বন্ধ করে দেবো? এসে পড়েছে, তারপরে কিছু এমার্জেন্সিও থাকে, সেগুলো আমরা কিছু করেন। কারণ আমাদের এই সিস্টেম বাতিল করছে। তাহলে আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাসের অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। এখন যাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি সেটা তো আর বাতিল করতে পারবো না। তাদের দেখবো কীভাবে? এখন যেমন দেখছি এমনি দেখবো। এখানে কিছু 10 জন দেখলাম, 20 জন দেখলাম, এখানে 5 জন দেখলাম। এইভাবে এই 3টে মাস যাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, চুক্তি আমাদের সাথে দায়বদ্ধতা আছে, তাদের দেখবো। কিন্তু এপ্রিল মাস থেকে শুধু সকালে আবার ওই লাইন সিস্টেমে যাচ্ছি আমরা। কারণ অসুবিধা, এই 1 নম্বর অসুবিধা এটা, যে অসুবিধাগুলো দূর করার জন্য এটা করতে চেয়েছিলাম তা হচ্ছে না। সকালে লোক আসছেই বন্যার জলের মতন, তাহলে এখানে 60 জন, ওখানে 60 জন, অসুবিধা হয়ে যাচ্ছে। তার থেকে শুধু 60 জন আসুক, তারপর কাট আপ করে পাচ্ছি না বাবা, না পারলে কী করবো, মারবে আমাকে। তাহলে এই একটা অসুবিধা হচ্ছিলো। 2 নম্বর অসুবিধা হচ্ছিলো, এখানে আরও অসুবিধা হচ্ছিলো, যারা নাম দিচ্ছে এখানে, এদের সাথে গন্ডগোল করবে, রোজ চেম্বারের মধ্যে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল। সবাই এসে জিজ্ঞেস করবে, আর টেলিফোনে নাম লিখিয়েছে বা এখান থেকে নাম নিয়ে গেছে, বা আমি নাম দিচ্ছি, জিজ্ঞেস করবে আমারটা আছে কি। সবাই হুড়মুড় করে ঢুকবে, আমার নামটা আছে, আমার 23 নম্বর ছিল, দেখুন তো আছে কিনা। এই করবে নাকি লোক? তারা অন্য লোকের ফোন করবে না, এখানে কৈফিয়ত তৈরি করবে, আবার ঝগড়াঝাটি করছে অনেকে। তাকে দিয়েছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ, সে ওটা খেয়াল করে নিজেই ভুলে গেছে, জানুয়ারির 10 তারিখে চেঁচামেচি করছে, তার তো ডকুমেন্ট নেই, ফোনে কথা হয়েছে। তারপর একটা শুনবো, বিশ্বাস করবো না, ওকে বিশ্বাস করবো, 2 দলের গণ্ডগোল। এইসব বিশৃঙ্খলা করার দরকার নেই বাবা, যে যেমন আসছে তেমনি দেখা আমাদের মার্চ মাস থেকে। আর এখন এপ্রিল মাস থেকে এখন আপাতত 2টো গ্রুপ একসাথে মিশে আমি দেখার চেষ্টা করছি। এটা গেলো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বলে দিলাম। তার মধ্যে এমার্জেন্সি থাকলে আমরা দেখার চেষ্টা করবো। 60-70 জনের বেশি আর নেওয়া যাবে আজকের এইবার থেকে। আগে আমরা এরপরে যারা আসবে তাদের আর বন্ধ, আমি আসার পর থেকে আর কোনো নাম নেওয়া যাবে। 2 নম্বর হচ্ছে অনলাইনে চিকিৎসা। তাহলে এটা বুঝে নিলেন যে আমাদের এখন যাদের নাম লেখানো হচ্ছে তাদের বাদ যাবে না, কিন্তু এপ্রিল মাস থেকে শুধু সকালবেলা আবার নাম লেখানো হবে। যে যেমন আসবে, আমরা 10টার আগে পর্যন্ত আমরা 60 জন বা যে কজন পারবো 70 জন, তারপরে কিন্তু ফিরে যেতে হবে, আমাদের আর কিছু করার নেই। কারণ মানুষের প্রত্যেকের একটা ক্যাপাসিটি আছে। 2 নম্বর হচ্ছে অনলাইনে চিকিৎসা। অনলাইনে চিকিৎসা আমরা করতাম, আগে আমরা বলতাম যে আমাদের ফোন থেকে টাকা দিন, এখন তো পৃথিবীর সব কিছু অনলাইনে চলে, তো চিকিৎসাও চলতে হবে। আপনি এবারে ওষুধ নিয়ে গেলেন, ভাবেন পরের বারে আমি যাবো না, আমি তো বাড়িতে বসে ওষুধটা নিই, আমি তো ভালো আছি, শুধু এইটুকু বলে ডাক্তার ওষুধ পাঠিয়ে দিই। বা আপনার বৃদ্ধ বাবাকে আনতে পারছেন না, তাকে একটু অনলাইনে দেখাবেন ভিডিও কলের মাধ্যমে। সেগুলো সব জায়গায় এরকম চলছে। এখন অনলাইনে চিকিৎসা চলে, ডাক্তারিতে বেশিরভাগ চিটিংবাজরা করে, যাতে যেভাবেও ঠকিয়ে মানুষকে পয়সা নেওয়ার ধান্দা। এগুলো দেখবেন অনলাইনে অনেক লোক ঠকে, আজও যারা পড়াশোনা নেই, কিচ্ছু নেই। অল দ্য গ্লিটার্স আর নট গোল্ড বলে একটা কথা আছে, চকচক করলে শোনা হয় না, তো হোমিওপ্যাথি করলেই তো সে হোমিওপ্যাথি ডাক্তার না। এরকম ঠকিয়ে অনেককে নেয়, আমাদের সে ঠকানোর তো উদ্দেশ্য না। আমরা অনলাইনে চিকিৎসা করেছিলাম মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, উপকার করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছিল, আমি বলতাম যে হোয়াটসঅ্যাপে লিখে দিন, টাকা পাঠিয়ে আমরা আপনাকে দেখে ওষুধ পাঠাবো। এবার কে কখন টাকা পাঠাচ্ছে বুঝতে পারছি না। এই যখন কথা বলছি এর মধ্যে ফোনপেতে 2 টাকা ঢুকে থাকে, সে আর জানালো না, যোগাযোগ করলো না। এত বড় মূর্খ, তা আমাকে তো জানতে হবে ব্যাপারটা, টাকা কে কবে ব্যাংকে ঢুকালো আমি কী করে জানবো? লিখলোই না। 3 মাস পরে কি বলছে আমি তো টাকা পাঠিয়েছি ওই মাসের ওই তারিখে, আমাকে এখনও দেখা হলো না। আমার টাকা কি ফ্রড হয়ে গেল নাকি? কেউ আবার হোয়াটসঅ্যাপে লিখলো যে আমি টাকা পাঠিয়েছি, আমাকে দেখুন, ভালো কথা, আর যোগাযোগ করেন। এখন এই যে কথা বলছি এর মধ্যে 50টা হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকে গেছে, সেটা কোথায় তলায় চলে গেল, আবার তো একটু তদবির করতে হবে, একটু বলতে হবে, সেটা করছে না। যার জন্য আমাদের একটা ত্রুটি ছিল, ওটাকে একটা রেজিস্টার মেনটেন করতে হবে। সেই জন্যে অনলাইনে দেখানো হবে, ওই ফোন নম্বরে আপনাদের নাম লেখাতে হবে যে দিদি আমি অনলাইনে দেখাবো, আগের বার ওষুধ নিয়ে এসেছিলাম, আমি এবারে যেতে পারবো না, আমাকে অনলাইনের জন্য আপনি নাম নথিভুক্ত করুন। বা আমার বাবাকে দেখাবো, আপনি অনলাইনে নাম নথিভুক্ত করুন। ওরা রেজিস্টার মেনটেন করবে 1-2 করে, তাহলে আর গন্ডগোলটা হবে না। আমি রেজিস্টার চেয়ে নেবো। এবার যে কদিন একটা ছেলেকে রেখে দিয়েছি আমি, সে সবার নাম ঠিকানা রেখে ফোন টোন করবে, কেস চেকিং করবে, তারপরে আমি দেখবো। তাহলে আর মিস হওয়ার ভয় নেই, আর এরকম কারোর কিছু কমেন্টও করার দরকার নেই, আর কোনো প্রবলেমও হবে না। তাহলে অনলাইনে এবারে সিস্টেমে আসতে হবে, এইখানে নাম এন্ট্রি হবে, আমি নিয়ে পরপর দেখবো। বেশি লোক কি দেখা যাবে না, তার কারণ এই রোগীকে আমাকে আগে দেখতে হবে, তারপরে তো ওখানে হাত দিতে হবে। হাত তো দেবো কখন? এখানে তো 12টা 1টা বাজছে রাত, শীতের বেলা, সকালে উঠে চা খেতে খেতে তো আবার ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হচ্ছে, আবার এখানে ভিড় হয়ে যাচ্ছে। তো ওই সকালবেলা 2-4টে যা পারবো দেখবো, কারণ ওখানে তাড়াহুড়ো করলে হবে না। এবার যাকে দেখতে পারবো
আমি পরপর টিক মেরে কেটে দেবো, তাকে টাকা দিতে বলবো। আগের থেকে আর টাকা দেবেন না। আগের থেকে টাকা দিয়ে লিখবে আমার জন্য মাথা বিক্রি হয়ে গেছে, আমার একটা ভাব, আমার টাকা কি চট গেল নাকি, এইসব কথা কেন আমি শুনতে যাবো? তাই যখন দেখতে পারবো তাকে আমি বলবো যে আপনাকে আজকে সকালে দেখতে পাচ্ছি না, আমার ফোন নাম্বার ওরা লিখে রাখছে, আমি ফোন করে বলবো আপনি এখন টাকা দেন। আগে কেউ টাকা দেবেন না। তাতে আরেকটা অসুবিধা ছিল, ওই চিটিং বাজারা চিট করছিল, অনেক সাধারণ লোকের 20-25 জনের টাকা চিট হয়ে গেছে। কী করে? চিটিং বাজারা তো সব জায়গায় আছে। ওরা কী করলো, আমার ছবি দিয়ে একটা ফেসবুক খুলছে, খুলে বলছে হ্যাঁ ডাক্তার বরণ বলছি, অনলাইনে টাকা জমা দিন, শিগগির জমা দিন আরম্ভ করেছি লেখা। আর ওই ফোন নাম্বারটা শুধু পাল্টে তার ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, ফলে তার অ্যাকাউন্টে টাকা গেল। আমি জানলাম না কিছুই। আপনি কোথায় অনেকে এসছে এখানে, ওই ডাক্তার আমি টাকা দিলাম, আর তো দেখলেন না আমাকে, কিছু বুঝলাম না, শেয়ার নিয়ে কেটে পড়েছে, এরকম টাকা লুটে নিয়ে। ধরুন এর মধ্যে লুকিয়ে আছে, এমন হতে পারে। এবার এমনভাবে লিখলো, আপনি বিশ্বাস করলেন, এই গল্পটাই লিখে দিল যে আমি গতকাল বলেছিলাম অনলাইনে আর দেখছি না, টাকা আগে জমা করতে হবে, আমি নিয়ম পাল্টিয়েছি, আমি 3 দিন ধরে হু করে অনেক অনলাইনে দেখবো, তাড়াতাড়ি জমা দিন। আপনি দেখবেন তো সত্যি কথা, কারণ ডাক্তার কালকে বলেছিল, সব মিলে যাচ্ছে। আমি টাকার জমা প্রতারণার শিকার হয়ে গেলেন। তাই আমি আমার কণ্ঠস্বর না পেলে কেউ টাকা জমা করবেন না। অনলাইনে দেখবো, কিন্তু যখন দেখতে পারবো তখন টাকা জমা দেবো, অনলাইনে চিকিৎসা হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বৃহস্পতিবার। আমাদের বৃহস্পতিবারটা একটা পার্টিকুলার ছুটির দিন ছিল। সেই ছুটির দিনটাকে আমি ভেবেছিলাম যে কিছু মানুষকে পরিষেবা দিই যারা সাধারণ মানুষ বেশি ফি দিয়ে দেখাতে পারে না। বেশি ফি করেছি কেন? বেশি ফি কি একদিনে করেছি? আমরা তো প্রথম জীবনে 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে চিকিৎসা সব ছেলেরা যেমন আরম্ভ করে সেরকম করেছিলাম। এই উদ্দেশ্যে নিয়ে করলাম, যেমন জুনিয়র ছেলেরা তো বেরোচ্ছে, ওরা 50, 100, 200 টাকা করে সাধারণ মানুষকে দিই, যেসব ওরা যেসব মিস করবে, ফেল করবে, যেসব ফেরত খেতে আমাদের অভিজ্ঞতা যাদের হয়ে গেছে 50 বছর, আমরা অনেক পড়াশোনা করেছি, খেটেছি। ব্যাঙ্গালোর ফেরত, ব্রেন টিউমার কেস, কিডনি পেশেন্ট, অটিজম, ক্রিটিক্যাল কেস দেখবো তো ফি বেশি নিয়ে কম করে দেবে। এই লোকে তো শুনছে না, সে বেশি ফি দিয়েও সবাই দেখাতে চাইছে, আমরা কী করবো? তাহলে কি সাধারণ মানুষের চিকিৎসা হবে না? ওই জন্য বলেছিলাম আমার ছুটির দিনটা বাদ যাক, বৃহস্পতিবার 500 টাকা করে আমি একটা পরিষেবা করবো। ওইটা নিয়েই মেনলি ওখানে গন্ডগোল বেঁধে, কারণ ওই দিন তো অনেক এমনি আপনারা বেশি ফি দিয়ে এখন দেখাচ্ছেন, দেখুন কত লোক এসছেন। আর যদি 500 টাকা হয় তো 300, 400, 500 লোক আসছে। ওই পাড়া মাঠ করে দিচ্ছিল, এখানে নোংরা ফেলছে, ওখানে চেঁচাচ্ছে, ওই জন্যই লোকে গন্ডগোল হয়ে গেল। এখানে যদি ওইটা চালু করবো আমরা, ওই অনেকে জানতে চাইছে বারবার যেটা কি চালু হবে না, আমাদের একটু সুবিধা হতো, আমরা ওটা করবো। কিন্তু এখানে যদি কথা বলছি এখানে যদি চালু করি তাহলে একই সমস্যা হবে, 400 লোক চলে আসবে, এই পাড়ার এই গলিতে ঢুকবে, ওই স্টেশনে যাবে, এখানে তো ধরবে না। তাহলে কি করে হবে? আমাদের এখানকার অথরিটি যারা রাজনীতির লোকজন আছে ওদের সঙ্গে কথাবার্তা, যারা আমাদের নিয়ে আসছে যে বের করে গন্ডগোল হচ্ছে, থাকার দরকার নেই, আমরা ভালো জায়গা দিচ্ছি, ওরা কী করলো দেখার দরকার নেই, আপনাকে আমরা পেয়ে ঢুকে নিলাম বলে ওরাই নিয়ে এসছে আমাকে। তারা বলেছে আমরা জায়গা দেবো পরে, এই ক্লাবের মাঠে কথা হচ্ছে, যদি বড় জায়গায় আমরা ওটা করবো, একটু ওয়েট করুন, আগে এই জায়গাটা শক্ত করে নিই, নিজের ভিতটা তো করে নিতে হবে। আমাদের ওখানে একটা গন্ডগোলের ছিল, এই ভিতটা করে নিলাম, 500 টাকার ক্যাম্প চালু হবে, কয়েকটা মাস দেরি করুন, আর লক্ষ্য রাখবেন আমরা এখান থেকে জানিয়ে দেবো। আর দাদা আসেন, আপনাদের সাথে পরিচয় করে দিই, আমাদের টিঙ্কু সাহেব, এই দাদা আমাকে নিয়ে এসছেন যে বেলঘড়ি আপনি ওই সমস্ত মধ্যে থাকবেন না, আমি আপনাকে জায়গা দেবো, ওনার জায়গা করে দেবো, আমরা ভালো জায়গা করে দিচ্ছি ওনাকে। আরে ভালো জায়গা, বড় জায়গা না করে দিলে আমার অসুবিধা, এত পেশেন্ট কোথায় পেশেন্ট আসছে, বড় জায়গা করে দেবো ওনাকে। আমি কি করবো, এখানে কোর্ট কাছারি করবো না কোথায় যাবো, সেই হতাশার মধ্যে থেকে উনি আমাকে বললেন আপনি আমার কোনে চলুন, নিজে নিয়ে এসছেন। ও বড় উদ্ধার মনের মানুষ। তো আমাদের বৃহস্পতিবারটা আপাতত বন্ধ আছে, অত্যন্ত ভালো মানুষ, ওর অনেকটা উপকার করেছে আমাকে। আমি চিন্তা করছিলাম কি করবো না করবো, নিজে বাড়ি চলে গেছে, তাহলে এখানকার কে কী করলো আমার দেখার দরকার নেই। আপনাকে পেয়েছি, আপনার খবর পেয়েছি, আপনি আমার ফোনে বলবেন। তো বৃহস্পতিবারটা আমরা দাদাই জায়গা ঠিক করে দেবে, আমরা বৃহস্পতিবার ক্যাম্প চালু করবো পরে। আর মাসের শেষ 4টে দিন বন্ধ রাখছি। শেষ 4টে দিন বন্ধ রাখছি কেন? আমি তো পড়াশোনা জগতের লোক ছিলাম, আপনারা জানেন আমার লেখাপড়া ভালো ছিল, আমি কলেজে পড়াতাম, আমি কিন্তু বইপত্র লেখায় হাত দিই। আপনি সুস্থ হয়ে গেলেন, আপনি আমাকে ভুলে গেলেন, ওই মেয়েটি বিয়ে হয়ে গেল, অন্য জায়গায় গেল, আমার নাম ডিলিট হয়ে গেল, কিন্তু কিছু বইপত্র আছে, ইতিহাসে থাকে তো এগুলো, হোমিওপ্যাথি ডাক্তাররা চাইছে আপনি কিছু লিখুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখে যান, সেই কাজে হাত দিয়েছি। এখন ওইটা খাপ ছাড়া করতে গেলে গন্ডগোল হয়ে যায়। আজকের কিছু কাজ করলাম, আগে আমরা দেখেছি 10 দিন পরে করতে গেলে সে টাইপিস্টও বুঝতে পারছে না, আমারও মনে নেই কোথায় কী করছিলাম, কী প্ল্যান করেছিলাম। সেজন্য ওইটা প্রত্যেক মাসে টানা 4 দিন করে আমি বইপত্রগুলো শেষ করতে চাই। তাহলে আমি এ পর্যন্ত যা বললাম তার লিস্ট হলো, আমাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বাতিল করে দিলাম, 60 থেকে 70 জন আমরা দেখব,
যে যেমন আসবে আপনারা সেভাবে করুন, কারণ ওখানে অসুবিধা হচ্ছিল, সকালের লোক বন্ধ হচ্ছিল না, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছিল, 130-40 জন হয়ে গেছে, আমরা পেরে উঠছি না। আর আমরা এখন 8:30 থেকে রাত 9টার মধ্যে বন্ধ করবই। কালকে রাত্রে আমাদের 12:30 গেছে, এগুলো খুব অসুবিধা হচ্ছে। আর বৃহস্পতিবারটা আপাতত বন্ধ, ক্যাম্প চালু হলে আমরা জানিয়ে দেবো। মাসের শেষ 4 দিন বন্ধ, অনলাইনে আগে টাকা জমা দেবেন না, আমি যখন বলবো আমি রোগী দেখতে পাচ্ছি তখন টাকা জমা দেবেন। আর এইবারে প্রত্যেক দিন একটা সিস্টেম করছি 1 ঘন্টা করে, চেম্বার আরম্ভ করার আগে আমি আজকে লেট হয়ে গেছে, যাদের এমন রোগী আছে যাদের 1 মিনিট বা হাফ মিনিট সময় লাগবে, আমার বিশেষ কিছু বলার নেই, আমি ভালো আছি, আমাকে ওষুধটা রিপিট করে দিন। বা আমার পেট ব্যথা করছিল, আমি আপনার ওষুধ খেয়ে খুব ভালো আছি, 1 দিন মাত্র করেছিল, আমার বিশেষ কিছু কথা নেই, সেরকম লোকদের আমি আগে ছেড়ে দিচ্ছি। তাহলে কিছু লোক হালকা হয়ে যাবে, কিছু লোক বাড়ি চলে যাবে, চেয়ার খালি হবে, সেরকম থাকলে লাইন দিয়ে দাঁড়াবেন, আমরা আগে দেখে দেবো। এরকম প্রত্যেক দিন আমি করছি, সেইটা করে আমি আমার অরিজিনাল লিস্টে যাবো। বেশি আমার ঘরে নিয়ে যাবো না, 8 ঘন্টা কথা বলবো না, যাদের 1 মিনিট বা 1 মিনিটের মধ্যে শেষ করে, আমার বিশেষ কিছু বলার নেই, আমি ভালো আছি, আমাকে রিপিট করে দিন। বা আপনি কি ভালো বলবেন দেখুন, আমার 2 লাইন বলার আছে, এইটা ওটা আগেরটা ভালো আছি, এখন তার সঙ্গে এরকম বলে লাইন দিয়ে দিন। আর একটা জিনিস হচ্ছে, আমাদের এইখানে যে থাকার জায়গা আছে, অনেকে দূরে রোগীরা থাকে, তারা ব্যবস্থা করেছে, তারা বেশিরভাগ লোক দেখছি ওইখান থেকে আমাদের এরা যারা থাকার ব্যবস্থা করে তারা বলছে না রোগীরা নিজেরা করছে, আমি জানি না, 11টার সময় খেয়ে দিয়ে এখানে আসছে, সেইটা চলবে না, এটা অমিত বাবুকে বলে নিতে হবে। অমিত বাবু এই গন্ডগোলটা করছে, বলছে আপনি বিশ্রাম করুন, 11টার সময় যাবেন, তা তো হবে না, আমাদের 9টা 9:30টার মধ্যে শেষ করতে হবে। লাইন দাও, আমরা ফোন করে